আসসালামু আলাইকুম। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টের প্রথম পর্বে ছাত্রদের সাবজেক্ট কোড হলো 67211 রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টাল। এই ফান্ডামেন্টালে তোমাদের এর আগে ক্লাসে পড়ানো হয়েছে ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতি। ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতি সম্পর্কে আমরা যে সাইকেলটা করাইছি ওই সাইকেলের পরে আরেকটা সাইকেল তোমরা পড়ায় নেবা, সেটা হলো কি অ্যানালাইজার ও রেকটিফায়ার সহ ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। দেখবা যে ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমের পরের যে চিত্রটা, পরে একটা চিত্র আছে, এই চিত্রটাই এখানে চলবে। এই চিত্রটার মধ্যে থেকে তোমরা শুধু ওই আগের যে ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম যে পদ্ধতিতে কাজ করছে ওই একই রকম সিস্টেমে এটাও কাজ করবে। আমরা এখন চলে যাব ভ্যাপার ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সিস্টেম। ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সিস্টেম ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সিস্টেম সম্পর্কে আমরা বলতে গেলে তোমরা কম বেশি সবাই যখন দৌড়নের পরে গাটা ঘেমে যায় তখন দেখবা যে খোলা বাতাসে দাঁড়ালে পরে গা কী হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তাই না? এ কেন ঠান্ডা হয়? যে আমাদের শরীরে যে ঘামের সৃষ্টি হয়েছিল ও ঘামটা যখন বাতাসের সংস্পর্শে এসে বাতাসে উড়ে যাবে এবং গাটা যখন শুকে যাবে তখন দেখা যাবে যে যখন ওখান থেকে ঘামটা উড়ে গেছে তখন ওই শরীর থেকে সে টেম্পারেচার নিয়ে চলে গেছে। তার মানে কি, শরীর থেকে সে সুপ্ত তাপ গ্রহণ করেছে। শরীর থেকে কি করেছে? সুপ্ত তাপ গ্রহণ করেছে। এটার উদাহরণস্বরূপ আমরা আরও বলতে পারি যে গরমের দিনে আগেকার যুগে গরমের দিনে কলসের মধ্যে পানি রাখা হইতো, তাই না? রাতের বেলা কলসের মধ্যে পানি রাখলে কি ঘটনা ওখানে ঘটতো যে কলসের গায়ে ওর যে সারফেস, ও সারফেসের ক্ষুদ্র ক্ষুদ্র অতি ক্ষুদ্র ক্ষুদ্র কি আছে, কণা আছে, যেগুলো আমরা চোখে দেখি না। কলসের গায়ে এখন ঘাম হয়ে আছে সেটা দেখা যাবে। তো ওই অতি সূক্ষ্ম ছিদ্রগুলো দিয়ে কি করে ওখান থেকে পানি কিছুটা বাষ্পিত হয়ে যখন বায়ুমণ্ডলে চলে যায়, যখন বাষ্পিত হয় তখন ভেতরের পানিটা কি থেকে সে সুপ্ত তাপ গ্রহণ করে, যার কারণে ভেতরের পানিটা ঠান্ডা লাগে। তো এখনকার যুগে যেহেতু ওয়াটার কুলার নেমে গেছে, রেফ্রিজারেটর নেমে গেছে, এই কারণে কেউ কলসে এরকমভাবে আর পানি রাখে না। কিন্তু আগেকার যুগে এই ইভাপোরেটিভ সিস্টেম দিয়েই কী করা হতো, পানি খাওয়া হতো। এমনও আছে যে মরু অঞ্চলে অথবা এরকমভাবে যেগুলো মরুভূমির মধ্যে ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করে বরফ পর্যন্ত তৈরি করা সম্ভব। তো এই ইভাপোরেটিভ রেফ্রিজারেশনের আরও উদাহরণ আমি 2-4টা আরও বলতে পারি। সেটা হলো পেট্রোল বা থিনার। আমরা হাতের মধ্যে যারা হুন্ডা চালাতে হতো পেট্রোল কেন পেট্রোল যদি হাতে লাগে তাহলে হাত কি লাগে হয়, ঠান্ডা অনুভূত হয়, তাই না? তাহলে এই ঠান্ডা অনুভূত হওয়ার কারণেটা কি, যে আমার হাতের টেম্পারেচার পেট্রোলের যে স্ফুটনাঙ্ক তার চেয়ে বেশি। এই কারণে আমার শরীরের সংস্পর্শে যখন পেট্রোল আসে তখন পেট্রোল কি হয়ে যায়, বাষ্পীভূত হয়, ইভাপোরেশন শুরু হয়, বাষ্পীভূত হওয়ার কারণে এই হাতের থেকে যখন সে বাষ্প হয়ে যাবে তখন হাতের সে কী করবে, সুপ্ত তাপ গ্রহণ করবে। এই কারণে এই হাতটাকে আমরা তখন কী হবে, ঠান্ডা অনুভব হবে। তো এরকমভাবে আমাদের এই যে মাটির কলস অথবা এরকমভাবে আমরা এখান থেকে ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সিস্টেমটা পেয়ে থাকি। তাহলে ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সিস্টেম আমরা যদি চিত্র সহ বর্ণনা করতে চাই তাহলে এইরকম একটা মাটির কলস আঁকে এরকমভাবে বর্ণনাগুলো দিলেই তোমাদের এখান থেকে হয়ে যাবে। এখন দেখো যে আইস রেফ্রিজারেশন, এই হলো ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সিস্টেম হয়ে গেল। আইস রেফ্রিজারেশন আইস রেফ্রিজারেশন সম্পর্কে বলতে গেলে তোমরা অনেক আগে দেখেছো যে আইসক্রিম, মিষ্টি বরফ বিক্রি হইতো রাস্তার পাশে একটা আইস বাক্সের মধ্যে করে কিছু মিষ্টি বরফ নিয়ে এরকম ভ্যানের ওপর করে বিক্রি করতো। সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটতো যে এই আইস রেফ্রিজারেশন
বা আইস দিয়ে বরফ দিয়ে ঠান্ডা করার প্রক্রিয়াটা এখানে দুই রকমের প্রক্রিয়া হয়। একটা হলো ডাইরেক্ট আইস রেফ্রিজারেশন, আর একটা হলো ইনডাইরেক্ট আইস রেফ্রিজারেশন। ডাইরেক্ট আইস রেফ্রিজারেশন আর একটা হলো ইনডাইরেক্ট আইস রেফ্রিজারেশন। এখন দেখো যে এই ডাইরেক্ট আইস রেফ্রিজারেশন, যে যখন আমরা সরাসরি বরফের সংস্পর্শে কোনো খাদ্যদ্রব্য রাখবো সেটাকে আমরা ডাইরেক্ট আইস রেফ্রিজারেশন বলবো। যেরকম এটা একটা যদি ইনসুলেটেড বাক্স হয়, এই বাক্সটার মধ্যে এরকমভাবে বরফকে যদি আমরা সুন্দরভাবে, এগুলো হলো বরফের আইস অথবা আইস বা বরফের টুকরা, এগুলোকে আমরা সুন্দরভাবে সেট করে এর মধ্যে ভুসি অথবা করাতের কাঠের গুঁড়ো, এগুলো যদি আমরা দিয়ে ইনসুলেটেড করে এর মধ্যে যদি কিছু বরফ অথবা মিষ্টি বরফ আইসক্রিম রাখার পরে এইটাকে এরকমভাবে এক স্থান থেকে অন্য স্থানে এরকমভাবে বরফ অথবা খাদ্যদ্রব্য যে কোনো কিছু রাখা হয়, তাহলে এটা কি থাকবে? ঠান্ডা থাকবে, তাই না? এটা ঠান্ডা থাকবে। এটাকে আমরা এই ডাইরেক্ট আইসের সংস্পর্শে এই সংরক্ষিত বস্তুটা রাখা হয়েছে বিধায় এটার নাম আমরা বলতেছি ডাইরেক্ট আইস রেফ্রিজারেশন। এটা হলো ডাইরেক্ট আইস রেফ্রিজারেশন। আর দেখো যে ইনডাইরেক্ট আইস রেফ্রিজারেশনটা কীরকম। Indirect ice refrigeration system. এটা একটা বাক্স। এই বাক্সের মধ্যে দেখো যে উপরের দিকে আমরা এখানে
আইস রাখছি, ওপরে আমরা এখানে আইস রাখছি। এই আইস থেকে এর ভেতরে আছে হলো বায়ুমণ্ডল, তাই না, বাতাস আছে। এই বাতাসের সংস্পর্শে, এই আইসের মধ্যে থেকে বাতাসের সংস্পর্শে আসার কারণে বাতাস কি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, তাই না। ঠান্ডা বাতাসের ধর্ম হলো নিচের দিকে নামা, আর গরম বাতাসের ধর্ম হলো ওপর দিকে ওঠা, ঠিক আছে। যে বাতাস যখন ঠান্ডা হবে তখন কি হবে, এই ঠান্ডা বাতাসটা নিচের দিকে গমন করবে। সরি, এক মিনিট। বাতাস যখন ঠান্ডা হবে তখন নিচের দিকে আসবে, হ্যাঁ, এরকমভাবে নিচের দিকে গমন করবে। তো নিচের দিকে আমাদের এখানে চেম্বার আছে, একটা দুটা তিনটা। এটা ধরলাম এটা হলো ফুড চেম্বার, এটা ফুড চেম্বার, এটা স্টোরেজ চেম্বার। এরকমভাবে আমরা এগুলো বিভিন্ন কাজে ড্রয়ার সিস্টেম চেম্বারগুলো আছে। এই চেম্বারগুলোতে বাতাস এখান থেকে আসার পরে এইদিকে এই খাদ্যদ্রব্যের ওপর যখন বাতাস যখন আসবে তখন খাদ্যদ্রব্য থেকে সে কী করবে, সূর্যতাপ গ্রহণ করবে। সূর্যতাপ গ্রহণ করে বাতাস কী হয়ে যাবে, গরম হয়ে যাবে। এই গরম বাতাস আবার কি করবে, এরকমভাবে ওপর দিকে উঠে আসবে, তাই না। গরম বাতাসের ধর্ম হলো ওপর দিকে ওঠা, আর ঠান্ডা বাতাসের ধর্ম হলো নিচের দিকে আসা। যখন গরম বাতাস হয়ে যাবে তখন ওপর দিকে যাবে, ওপরে আসে হলো আইস ক্যান। এগুলো হলো আইস ক্যান, বরফ রাখা আছে। এই বরফগুলোর থেকে বাতাস, এক মিনিট একটু, হ্যাঁ ক্লাসে ব্যস্ত আছি। হ্যাঁ, তাহলে এই ঠান্ডা বাতাস কি হয়, নিচের দিকে গমন করে। নিচের দিকে গমন করে যে খাদ্যদ্রব্যগুলো রাখা আছে এই খাদ্যদ্রব্য থেকে সে শক্তিতাপ গ্রহণ করে সে কি করবে, এখানে বাতাস কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে, তাই না। ভারী বাতাসের ধর্ম হলো হালকা হয়ে যায়। হালকা হওয়ার কারণে এর কি হবে, উপরের দিকে উঠে যাবে। যখন বাতাসের অণুগুলো যখন ঠান্ডা হবে তখন এই অণুগুলো অনেক ভারী হয়ে যাবে, তখন নিচের দিকে আসবে। এবং নিচের দিক থেকে যখন সে গরম হয়ে যাবে তখন সে কি করবে, আবার তার অণুগুলো এরকমভাবে হালকা হয়ে যাবে, তখন সে ওপর দিকে উঠে যাবে। তো ওপর দিকে উঠে আবার আইসের সংস্পর্শে আসবে। আইসের সংস্পর্শে আসার কারণে এই আইস ধীরে ধীরে কী হয়ে যাবে, গলে যাবে, তাই না। আইস এখান থেকে গলে গেলে ফেরে আবার আমরা নতুন আইস এখানে স্থাপন করব। আর এখান থেকে বরফ গলা যে পানিটা, এটা একটা ড্রেনের মাধ্যমে আমরা এখান থেকে সরাই নেব, ঠিক আছে। এটাকে আমরা বলি হলো ইনডাইরেক্ট আইস রেফ্রিজারেশন, আর এর আগেরটা ছিল হলো ডাইরেক্ট আইস রেফ্রিজারেশন। তাহলে এই আইস রেফ্রিজারেশন সিস্টেমটা এরকমভাবে কাজ করে। আমরা এখান থেকে আইস রেফ্রিজারেশন দুই রকমের, একটা হলো ডাইরেক্ট আইস রেফ্রিজারেশন আর একটা ইনডাইরেক্ট আইস রেফ্রিজারেশন। এখন দেখো যে ইনডাইরেক্ট আইস রেফ্রিজারেশন আরও অনেক রকমভাবে হতে পারে। আমরা আর একটা সাইকেল দেখাচ্ছি।
evaporator out. Yes. এখানে তোমরা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল তোমরা এর আগেও দেখেছো। এটা একটা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, যে কম্প্রেসর থেকে রেফ্রিজারেন্ট সংকুচিত হয়ে কন্ডেন্সারে যাবে, কন্ডেন্সার থেকে কি হবে, এখানে ঘনীভবন প্রক্রিয়া হবে, যে উচ্চ তাপ এবং উচ্চ চাপের হিমায়ক, এটা এখান থেকে কন্ডেন্স হবে, ঘনীভবন হবে, এখান থেকে ঠান্ডা হওয়ার কারণে এখানে উচ্চ চাপের যে হিমায়কটা ছিল, এই উচ্চ চাপের হিমায়কটা কী করবে, রিসিভারে যাবে, রিসিভার থেকে রিসিভড হয়ে থাকবে, এখানে জমা হয়ে থাকবে, এবং ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী এক্সপানশন ডিভাইসের মধ্য দিয়ে যখন চাপ কমে যাবে তখন ইভাপোরেটরে আসার পরে এই হিমায়ক কী করবে, এখান থেকে সুপ্ত তাপ গ্রহণ করবে, তাই না? ইভাপোরেটরের সুপ্ত তাপ গ্রহণ করার কারণে এখানে কিন্তু বরফের সৃষ্টি হবে, এই ইভাপোরেটরে বরফের সৃষ্টি হবে। এই ইভাপোরেটরে দেখো এখানে আইস ক্যান রাখা আছে, এই আইস ক্যানের সাথে সংস্পর্শে রাখা আছে ব্রাইন। এটা হলো কি ব্রাইন ওয়াটার। এই ব্রাইন ওয়াটারটা এখানে কি হবে, ঠান্ডা হবে, তাই না? এখানে দেখো এই ব্রাইন ওয়াটারের মধ্যে আইস ক্যানের বসানো আছে। এই ব্রাইন যখন আমরা এই ইভাপোরেটরের সংস্পর্শে রাখার কারণে এখানে ব্রাইনটা কি হবে, নিম্ন তাপমাত্রার সৃষ্টি করবে। হ্যাঁ, এই ব্রাইন থেকে সুপ্ত তাপকে গ্রহণ করবে, ইভাপোরেটর গ্রহণ করবে। ইভাপোরেটর গ্রহণ করার কারণে এখানে যে হিমায়ক ছিল, এই হিমায়কটা কী হবে, বাষ্পীভূত হবে, হয়ে এখান থেকে বাষ্পীভূত হিমায়কটা আবার কি করবে, কম্প্রেসর টেনে নেবে। আর এই যে আমাদের এখানে দেখো এখানে একটা ব্রাইন ক্যান আছে, এই ব্রাইন ক্যানের মধ্যে আইস ক্যানটা ডুবানো আছে। আমরা যখন মিষ্টি বরফ বা কিছু আইসক্রিম তৈরি করব, সেই ক্ষেত্রে এই ক্যানগুলোর মধ্যে আমরা আইসক্রিম দিয়ে ব্রাইনের মধ্যে ডুবে দেব। হ্যাঁ, তাহলে আমাদের এখানে দেখো যে এই যে কন্ডেন্সার,
এই কন্ডেন্সারে যে ঘনীভবন হচ্ছে এখানে কিন্তু একটা কুলিং টাওয়ার, এটা হলো কুলিং টাওয়ার। কুলিং টাওয়ার লাগানো আছে। এই কুলিং টাওয়ারের মধ্যে বাতাস দিয়ে এই পানিটাকে ঠান্ডা করা হচ্ছে। হ্যাঁ, এদিক দিয়ে বাতাস আসতেছে, এদিক দিয়ে বাতাস আউট হয়ে যাচ্ছে। এবং এর মধ্যে থেকে দেখো যে একটা যদি পাম্প লাগাই, এই ঠান্ডা বাতাসটাকে আমরা যদি এখান থেকে ঠান্ডা বাতাস দিয়ে এই পানিটাকে একটু ঠান্ডা করি, ঠান্ডা করে এই পানিটাকে নিয়ে এসে কন্ডেন্সারের উপর স্প্রে করা হয়, তাহলে এই কন্ডেন্সারের মধ্যে যে কয়েল থাকবে ওই কয়েলের সংস্পর্শে পানিটা আসার কারণে পানিটা কী হয়ে যাবে, গরম হয়ে যাবে, তাই না? এই গরম পানিটাকে আবার আমরা টেনে নিয়ে এই কুলিং টাওয়ারে রেখে দিচ্ছি এবং কুলিং টাওয়ারের এক দিক থেকে আমরা ঠান্ডা বাতাস দিচ্ছি, আরেক দিক দিয়ে ঠান্ডা বাতাস বাইরে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে যে বাতাসের সংস্পর্শে আসার কারণে এই কুলিং টাওয়ারের পানি কী হয়ে যাবে, ঠান্ডা হবে, তাই না? এই ঠান্ডা বাতাসটাকে আবার এই ঠান্ডার পানিটাকে আমরা আবার এখানে পাম্পের মাধ্যমে এই কন্ডেন্সারে নিয়ে যে স্প্রে করা হচ্ছে। এই কন্ডেন্সারে স্প্রে করার কারণে কন্ডেন্সারের মধ্যে যে পাইপগুলো ছিল ওটা আমাদের কী হবে, হিমায়ক, উচ্চ তাপমাত্রার হিমায়ক। তাহলে ওই উচ্চ তাপমাত্রার হিমায়ক এখানে কী হবে, বাতাসের সংস্পর্শে এই পানির সংস্পর্শে আসার কারণে তার তাপমাত্রা কী হয়ে যাবে, কমে যাবে, তাই না? তাপমাত্রা কমার কারণে এই হিমায়কটা কিন্তু ঘনীভবনে রূপান্তর হবে। ঠিক আছে, তাহলে এর সঙ্গে এই যে আমাদের কুলিং টাওয়ারটা লাগানো হয়েছে আর এই ইভাপোরেটরের সঙ্গে কিন্তু ব্রাইন ট্যাঙ্ক লাগানো হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা আমাদের যে কাজটা হচ্ছে এখানে দেখো যে ইনডাইরেক্টভাবে ব্রাইনকে ঠান্ডা করা হচ্ছে। হ্যাঁ, এখানে সরাসরি কিন্তু এখানে আইস থেকে টেম্পারেচার নেওয়া হচ্ছে না, এখানে ব্রাইনকে ঠান্ডা করা হচ্ছে এবং এই ব্রাইনের সংস্পর্শে আমাদের যে কাঙ্ক্ষিত দ্রব্য ঠান্ডা করা সেটা আমরা ঠান্ডা করতেছি। তাহলে এই যে আমাদের বরফের সাথে যেটা আমরা রাখছি এটা ইনডাইরেক্টভাবে কাজ করা হচ্ছে, এই জন্য আমরা এটাকে ইনডাইরেক্ট আইস রেফ্রিজারেশন বলতে পারি। ঠিক আছে, তাহলে এরকমভাবে আমরা কিন্তু আইস রেফ্রিজারেশন ডাইরেক্টভাবে কিভাবে কাজ করে আবার ইনডাইরেক্টভাবে কিভাবে কাজ করে এটা আমরা শিখলাম, তাই না? তে তোমরা আরেকবার, আমি এটা আরেকবার বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমাদের ভ্যাপার কম্প্রেনশন রেফ্রিজারেশন সাইকেল যেরকমভাবে কাজ করে ঠিক একই রকমভাবে এই ভ্যাপার কম্প্রেনশন রেফ্রিজারেশন সাইকেল কাজ করছে। এখানে আমাদের অতিরিক্ত সংযোজন করা হয়েছে, একটা হলো কুলিং টাওয়ার আর একটা হলো ব্রাইন ট্যাঙ্ক। ঠিক আছে, এখানে দেখো যে কন্ডেন্সারে যে হিমায়কটা যাবে বিভিন্ন কয়েলের পথে যাবে, যাওয়ার সময় আমাদের এই কয়েলটাকে আমরা বাতাস দিয়েও ঠান্ডা করতে পারি, পানি দিয়েও ঠান্ডা করতে পারি, যেরকমভাবে আমাদের চাহিদা থাকবে ওই রকমভাবে আমরা ঠান্ডা করব। তো এখানেকার আমরা হিমায়কটা ঠান্ডা করতেছি পানি দিয়ে। কী দিয়ে পানি কি ঠান্ডা করতেছি? পানি দিয়ে ঠান্ডা করতেছি। একটা হলো এই পথে পানি আসতেছে এবং এই পথে পানি চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ঠান্ডা পানি এই পথে আসছে, পানি ইন, ওয়াটার ইন, আর এটা হলো ওয়াটার আউট। হ্যাঁ, তাহলে এই ওয়াটারটা আসতেছে কীরকমভাবে, এটা একটা কুলিং টাওয়ার। এই কুলিং টাওয়ারের ওপরের থেকে পানিটা যখন নিচের দিকে নামছে তখন এই এক সাইড থেকে আমরা পানি বাতাস দিচ্ছি, বাতাসের সংস্পর্শে আসার কারণে কিছু পানি কি হয়ে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন যখন কিছু পানি বাষ্পীভূত হয়ে যায় তখন কিন্তু এখানে ইভাপোরেটিভ রেফ্রিজারেশনের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে ইভাপোরেটিভ রেফ্রিজারেশনের কারণে এখান থেকে কিন্তু সুপ্ত তাপ গ্রহণ করার কারণে পানিটা কী হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে বাতাসটা গরম বাতাস, এই গরম বাতাসটাকে আমরা এই পথে আবার বাইর করে দিচ্ছি। যেটুকু পানি এখান থেকে কমে যাবে ইভাপোরেটিভ হওয়ার কারণে, সেই পানিটাকে আমরা মেকআপ ওয়াটার দিয়ে এর মধ্যে আবার পানি কিছু সংযোজন দিয়ে এটাকে আমরা কি করব, মেকআপ করব। হ্যাঁ, তাহলে এই ঠান্ডা পানি যে নিচে যে পানিটা এটা হলো ঠান্ডা পানি, এই ঠান্ডা পানিটাকে আমরা পাম্পের মাধ্যমে এই কন্ডেন্সারে নিয়ে এসে কন্ডেন্সারের ওপর আমরা স্প্রে করছি। কন্ডেন্সারের ওপর স্প্রে করার কারণে এই কন্ডেন্সারের মধ্যে যে হিমায়ক ছিল ওই হিমায়কটা ঘনীভূত হয়ে তরলে রূপান্তর হবে। কিসে রূপান্তর হবে? তরলে রূপান্তরিত হবে।
হিমায়ককে এখানে রিসিভারে এসে জমা হবে। রিসিভারের থেকে জমা হওয়ার পরে এখানে ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী এক্সপানশন ভালভের মধ্য দিয়ে সম্প্রসারণ হয়ে নিম্ন তাপ এবং নিম্ন চাপের হিমায়ক ইভাপোরেটরে প্রবেশ করবে। ইভাপোরেটরে প্রবেশ করার পরে দেখো যে এখান থেকে এই ইভাপোরেটর ব্রাইনের সংস্পর্শে এখান থেকে ব্রাইন থেকে সুপ্ত তাপ গ্রহণ করবে। ব্রাইন থেকে সুপ্ত তাপ গ্রহণ করার কারণে ব্রাইনটা কি করবে, নিম্ন তাপমাত্রার সৃষ্টি হবে। আর এই ব্রাইনের মধ্যে যখন আমরা মিষ্টি বরফ বা অন্য আইসক্রিম যখন তৈরি করব, তখন এই ক্যানগুলোর মধ্যে আইসক্রিমের যে ইয়েগুলো আছে, দুধ কলা, এগুলো আমরা বিভিন্ন কিছুভাবে মিশায়ে এই ক্যানগুলোকে ভরায়ে এই ক্যানটা বন্ধ করে দিয়ে আমরা কি করব, ব্রাইনের মধ্যে ডুবে দেব। ব্রাইনের মধ্যে ডুবে দেওয়ার কারণে এখান থেকে আমরা খুব অল্প সময়ের মধ্যেই সুন্দর আইস, সুন্দর আমরা মিষ্টি বরফ পেয়ে যাব, আইসক্রিম পেয়ে যাব। এই আইসক্রিমটাই আমরা এখান থেকে প্রোডাক্ট হিসাবে আমরা পাবো। এবং এখানে যে হিমায়ক ছিল, এই হিমায়কটা কি হবে, এখান থেকে ব্রাইন থেকে সুততাপ গ্রহণ করে বাষ্পে রূপান্তর হবে। এবং এই বাষ্পে রূপান্তর হওয়ার পরে এই বাষ্পীয় হিমায়ককে আবার কম্প্রেসর কি করবে, টেনে নেবে। কম্প্রেসর এই পথে টেনে নেবে, নিয়ে এখান থেকে কম্প্রেস করে উচ্চ তাপ এবং উচ্চ চাপের হিমায়ককে আবার কন্ডেন্সারে প্রেরণ করবে। এইরকমভাবে এই সাইকেলটা এখানে কাজ করবে। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত পড়া যে ইভাপোরেটিভ রেফ্রিজারেশন কাকে বলে, ইভাপোরেটিভ রেফ্রিজারেশনের চিত্রসহ আমরা বর্ণনা শিখব। আর আইস রেফ্রিজারেশন কাকে বলে, আইস রেফ্রিজারেশন কত প্রকার, কী কী চিত্রসহ আমরা এখানে বর্ণনা শিখলাম। তো এই বর্ণনাগুলো তোমরা সবাই শিখবা। এর পরবর্তীতে আমরা আরও অন্য অন্য সাইকেল নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের পরবর্তী তোমরা যে সমস্ত আমাদের এখানে পড়া হচ্ছে, এগুলো তোমরা প্রতিদিনের পড়াটা প্রতিদিন করে ফেলবা, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা পরবর্তীতে যে চ্যাপ্টারগুলো আছে এগুলো একটু বাসায় থেকে আগে থেকে দেখে আসবা, দেখে আসলে এখানে বোঝা সহজ হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।